হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড অল ফ্রেন্ডস। কিছুদিন আগে আমি এই চ্যানেলের কমিউনিটিতে বা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ, সেখানে তোমাদের পোল ভোট নিয়েছিলাম যে বিভিন্ন যে পরীক্ষা আমাদের এসএসসি, এসএলএসটি, টেট পরীক্ষা, প্রিলিমিনারি টেস্ট, এমনকি সিটেট, সেই পরীক্ষাগুলোতে যে সমস্ত সিলেবাস, সেই সিলেবাস ভিত্তিক যদি এক্সপার্ট সাবজেক্ট টিচারদের মতামত তোমাদের সঙ্গে শেয়ার করি তো কেমন হয়। তা তোমরা সেখানে প্রচুর পরিমাণে ভোট দিয়েছো এবং জানিয়েছো যে এই বিষয়ে এই যে উদ্যোগটা এটা অত্যন্ত ভালো এবং তোমাদের খুব কাজে লাগবে। তা সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি ইংরেজির একজন এক্সপার্ট টিচারকে, ঠিক আছে, যিনি তোমাদের এসএসসি, এসএলএসটি, টেট বা সিটেট এই যে যাবতীয় বিষয়গুলো আছে সেই সমস্ত সিলেবাস সম্পর্কে উনি কিছুটা ধারণা দেবেন। তার সাথে উনি বলবেন কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট বা সেইগুলো সহজে মনে রাখার বিশেষ কিছু টিপস বা ট্রিক্স, এবং তার সাথে উনি ওনার যে ব্যক্তিগত ইন্টারভিউ যে এক্সপিরিয়েন্স সেটা উনি শেয়ার করবেন। তা প্রথমেই তোমাদের সাথে পরিচয় করে দিই, আমাদের স্বনামধন্য একজন শিক্ষক ইংরেজি, এবং ইনি একটি সার্ভিসেও নিযুক্ত আছেন এবং বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু কোচিং দেন এবং অত্যন্ত ভালো ভালো কোচিং সেন্টার, আমি যে নামগুলো এখানে নিতে পারছি না, বুঝতেই পারছো ইউটিউবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, প্লাস কিছু কোচিং সেন্টারও টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই কারণে আমি নামগুলো নিতে পারলাম না। তোমরা যখন ভিডিওটা দেখবে এই ভিডিওর নিচে স্যারের কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল তোমরা পেয়ে যাবে। প্রয়োজনে তোমরা তোমাদের সুবিধা মতো স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা যোগাযোগ করতে পারো, যে কোনো সাহায্যে স্যার অবশ্যই তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। স্যার আপনাকে নমস্কার। আচ্ছা, আমি তো বিষয়টা বললাম, আপনি শুনলেন। তা বর্তমান দিনে তো যে কোনো পরীক্ষাতেই যা হোক না কেন সেখানে ইংরেজি তো আছে, ইংরেজি ব্যতিরেকে কোনো পরীক্ষা হবে না, সম্ভব নয়। তা এই ইংরেজির বিভিন্ন বিষয় আছে, যেমন হায়ার স্টাডি ক্ষেত্রে বিসিএস, তারপরে সিএসসি, নেট সেট আছে, ওই বিষয়গুলো আপাতত আমি যাচ্ছি না। আমি বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন যে রিলেটেড টেট পরীক্ষা বা টেটের আবার দুটো ভাগ, একটা প্রাইমারি একটা প্রাইমারি, এবং টেটে এসএলএসটি আরেকটা ভাগ আছে প্রিলিমিনারি টেস্ট, যেটা 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে। এছাড়াও আছে একটি সিটেট। তা আমি এখানে দু তিনটে বিষয় একটু ক্লিয়ার করে আপনার কাছে জানবো, দু তিনটে বিভাগে। প্রথমত জানবো যে টেট বা যে প্রিলিমিনারি টেস্ট বা যে সিটেট, তার যে সিলেবাস, সেই সিলেবাসটা যদি একটু আপনি ছেলেদেরকে বলেন বা একটু গুছিয়ে যে কিভাবে প্রিপারেশন নেবে ইত্যাদি ইত্যাদি, তাহলে খুব ভালো হয়। অ্যাকচুয়ালি দেখুন, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ক্ষেত্রে আর আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে পার্থক্য সেই রকম একটা নেই। এবার কোশ্চেন গুলো যেগুলো হয় সেখানে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। যেমন ওয়েস্ট বেঙ্গল যে প্রাইমারি টেটের সম্প্রতিকালে ভেরি রিসেন্টলি 31শে জানুয়ারি হয়ে গেল, সেখানে যে 150 নম্বর টেটটা ছিল, সেই 150 নম্বর টেটের সাবজেক্টটা ছিল যে চাইল্ড সাইকোলজি অ্যান্ড প্যাডাগজি। এখানে 30 মার্কস থাকছে আমরা জানি। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু যে সমস্ত ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু চাইল্ড সাইকোলজি, প্যাডাগজি ইত্যাদি পড়েই আসছি। কিন্তু এই চাইল্ড সাইকোলজি জিনিসটা কি বা প্যাডাগজি জিনিসটা কি, এ সম্বন্ধে একটা বেসিক কনসেপ্ট কিন্তু গড়ে তোলা দরকার। যে আমাকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট ইজ চাইল্ড সাইকোলজি, চাইল্ড সাইকোলজি বলতে কি বোঝেন, তা খুব সংক্ষেপে যদি একটা কথা বলতে যাই, যে চাইল্ড সাইকোলজি মিনস the assessment of an individual child's growth, better to say development, একটা শিশুর বিকাশটাকে অ্যাসেসমেন্ট করা, মেজারমেন্ট করা, সেটাই হচ্ছে চাইল্ড সাইকোলজি। and what is pedagogy? pedagogy means হচ্ছে the method or technique or strategy of teaching, how teaching can be illuminated before the learners, how teaching can be ornamented before the learners by applying various teaching aids or teaching materials. That is pedagogy in short. In brief idea, it is stated here. Actually, child psychology and pedagogy তো 30 মার্কস রয়েছে। তাছাড়া আমাদের রয়েছে যে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুটো পার্ট রয়েছে আমরা জানি, একটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস যেটা আমাদের মাদার টাং, মাতৃভাষা, সেটা হচ্ছে বেঙ্গলি। সেখানে 30 মার্কস আমাদেরকে ওভারকাম করতে হচ্ছে। সেই 30 মার্কসের মধ্যেও কিন্তু ল্যাঙ্গুয়েজ প্যাডাগজি বলে জিনিসটা সেটা কিন্তু রয়েছে। আর রয়েছে ল্যাঙ্গুয়েজ 2, যেটা হচ্ছে আমাদের কাছে যেটা হচ্ছে যে ইংলিশ।
সে ইংলিশটাতে কিন্তু 30 মার্কস রয়েছে। তাহলে চাইল্ড সাইকোলজি এবং পেডাগোগি সেখানে 30 মার্কস রয়েছে। ল্যাঙ্গুয়েজের যে দুটো বিভাগ রয়েছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা বাংলা এবং ইংরেজি হিসেবে পরিচিত, সেখানেও আমাদের 30 মার্কস এবং 30 মার্কস রয়েছে। তাহলে 90 হলো। আর কি রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ক্ষেত্রে? এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা, এই বিষয়ে কিন্তু 30টা প্রশ্ন সেখান থেকে থাকছে। আর প্রাইমারি টেটের ক্ষেত্রে থাকছে ম্যাথ অর্থাৎ ম্যাথমেটিক্স এর উপরে 30 মার্কস থাকছে। আপার প্রাইমারির ক্ষেত্রে এই জিনিসটাই মেনটেন করা হচ্ছে। চাইল্ড সাইকোলজি, পেডাগোগি 30 মার্কস থাকছে। ল্যাঙ্গুয়েজের যে দুটো বিভাগ সেখানে 30 60 থাকছে। আর থাকছে কি যে হচ্ছে 60টা নম্বর হচ্ছে যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট পিওরলি, তাদের ক্ষেত্রে সেটা সোশ্যাল স্টাডি। আর যারা হচ্ছে পিওরলি সায়েন্সের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে সায়েন্স এবং হচ্ছে ম্যাথ ওরিয়েন্টেড 60টা প্রশ্ন থাকছে। এই টোটাল হচ্ছে 150 নম্বরের টেটকে আমাকে ওভারকাম করতে হচ্ছে যে প্রাইমারি বা আপার প্রাইমারি ক্ষেত্রে। এইটা হচ্ছে একটা কনসেপ্ট। আচ্ছা স্যার, আপনি এটা বললেন, খুব ভালোভাবে বললেন, কারণ ল্যাঙ্গুয়েজের সাথে সাথে আপনি পেডাগোগিটাও আলোচনা করে দিলেন, যেটা স্টুডেন্টদের খুব উপকারী আমাদের হবে আর একটা কি। ধারণা পেডাগোগি সম্বন্ধে আমরা জানি, পেডাগোগি সম্বন্ধে অনেক কথা পড়ি, কিন্তু যদি একটা আউটলাইন বের করা হয় যে হোয়াট ইজ পেডাগোগি, পেডাগোগি জিনিসটা কি? পেডাগোগি জিনিসটা কিছুই নয়, যে একটা টিচার যখন টিচিংটা দিচ্ছে সে কি প্রসেসে দেবে, শিক্ষা দানের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কিভাবে দেবে, দিলে ছেলেদের কাছে বেশি অ্যাফেকশনেট হবে, ছেলেদের কাছে বেশি ইলুমিনেটিং হবে, দ্যাট ইজ হচ্ছে পেডাগোগি। পেডাগোগি ইজ নাথিং বাট দ্যান দিস, এছাড়া কিছু না। এরপর যদি আমরা এই পেডাগোগিটাকেই কেন্দ্র করে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটু সিলেবাসটা দেখি, তা সেখানে এই টেটের ক্ষেত্রে যেমন দুটিতে বিষয় বলা আছে, দুটি বিষয় বলা আছে, একটি কম্প্রিহেনশন টেস্ট এবং একটি গ্রামার। এই গ্রামার যে বিষয়টা, এটা আমি এসএলএসটি এর সঙ্গে একবারে নেক্সট আলোচনা করছি। তা ফার্স্ট আমি এই যে কম্প্রিহেনশন টেস্ট, এই কম্প্রিহেনশন টেস্টে কিন্তু আবার দেখছি সিটেট এর ক্ষেত্রে সেখানে একটা আনসিন প্যাসেজ প্রোজ এবং আনসিন প্যাসেজ পোয়েট্রি, মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু কম্প্রিহেনশন টেস্ট। তাই কম্প্রিহেনশন টেস্টটা সেটা প্রোজি হোক বা পোয়েট্রি হোক, কিভাবে ছেলেরা একটু মানে ভালোভাবে উত্তর দিতে পারবে, ঠিক আছে? একটা তো বুঝতেই পারছেন, কারণ এটা সবাই ম্যাক্সিমাম বাংলা মিডিয়াম থেকে পড়ে যাওয়া, তারপর তারা ইংরেজি প্রিপারেশন নিচ্ছে, কিন্তু ততটা মানে কিরকম ভাবে করলে যে ততটা তারা ফুলফিল করতে পারবে যাতে তারা মানে পরীক্ষাতে কোনো সাফল্য লাভ করতে সুবিধা হয়, কোনো প্রবলেম যাতে ফেস না করে, কোনো প্রবলেম যাতে ফেস না করে। অ্যাকচুয়ালি দেখুন, কম্প্রিহেনসিভ টেস্টে দুটো টাইপ রয়েছে, যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাইমেনশন করা হচ্ছে। কখনো সেটাকে আনসিন প্যাসেজ বলছে, কখনো কম্প্রিহেনসিভ টেস্ট বলছে বা টেক্সট বলছে। তা কম্প্রিহেনসিভ টেক্সটের ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে যে সেটা কম্প্রিহেনসিভ টেস্টটা কখনো আনসিন মানে প্রোজ আকারে করছে বা কখনো পোয়েট্রির ফর্মে করছে। সবচাইতে স্টুডেন্টদের কাছে প্রবলেম হয় জিনিসটা কোনটা, যখন সেটা পোয়েট্রির আকারে আসছে। কারণ আমরা জানি যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে জানি যে কবিতাটা অনেক সময় যে একটা হার্ড ডিকশনের উপরে দিয়ে দিল, যেখানে কবিতার ক্ষেত্রে যে বাংলাতেও আছে, তেমনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিভিন্ন রকম ফিগার অফ স্পিচ, ছন্দ, অলংকার, যেমন আমাদের ইংরেজি সাহিত্যে ফিগার অফ স্পিচ, বিভিন্ন রেটরিক স্পিচ, এপিগ্রাম, কিয়াসমাস, পান, অক্সিমোরন, ঠিক আছে, এই মেটাফোর, সিমিলি ইত্যাদি নানান ফিগার অফ স্পিচ রয়েছে। এই ফিগার অফ স্পিচ গুলো যখন সে কবিতার মধ্যে অ্যাপ্লাই করা থাকছে, তখন বেঙ্গলি মিডিয়াম যারা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট বা দেখা যাচ্ছে যে যারা হচ্ছে অন্য স্ট্রিমের ছাত্র, তারা কিন্তু সেইটাকে ভালো করে তাদের কাছে হার্ট রেন্ডিং হচ্ছে না, বিষয়টা ঠিকমতো তাদের কাছে ঢুকছে না, যার ফলে সেই আনসিন প্যাসেজটাকে বুঝতে না পারার জন্য সেখানকার রিলেটেড যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলোকে তারা ফেস করতে পারছে না। কিন্তু যখনই দেখুন ওইটা একটা প্রোজ ফর্মে থাকছে, সেটা কিন্তু ওভারঅল একটা আইডিয়াকে তারা গেস করতে পারছে এবং সেই গেসিংস এর উপরে কিন্তু তারা আনসারগুলো কিন্তু টু দা পয়েন্ট করে আসতে পারছে। সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এই প্রবলেমটাকে যদি ট্যাকেল করতে যাই, তাহলে আমাকে কম্প্রিহেনসিভ যে প্যাসেজগুলো বা টেক্সটগুলো এলাবোরেটলি কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং সেগুলো পড়তে হবে। পড়ার পর সেখান থেকে একটা আইডিয়া, যে কোনো আমি একটা কম্পিটিটিভ পরীক্ষাতে যখনই একটা কম্প্রিহেনসিভ টেক্সট পড়লো, তখন সেটা আমার উচিত সেটাকে রিপিটেডলি কয়েকবার পড়ে সেখান থেকে কি আইডিয়াটা
ডিরাইভ করা যাচ্ছে সেইটাকে আমাকে আইডিয়াটাকে নিতে হবে। যখনই আমি আইডিয়াটা জিস্ট ফর্মে আমার অন্তরের মধ্যে গেঁথে যাবে তখন সেখান থেকে যে প্রশ্নই হোক না কেন সেখানে কিন্তু আমাকে স্প্লিট অ্যানালিসিস করতে হবে না, অর্থাৎ চুলচেরা বিশ্লেষণে যেতে হবে না, সেটাকে হন্য হয়ে খুঁজতে হবে না। আমি কিন্তু সেখান থেকে একটা আইডিয়া পেয়ে যাব এবং সেখান থেকে সেটাকে ওভারকাম করতে পারবো। বেটার টু সে বলা হলো এই কম্প্রিহেনসিভ টেস্টের মধ্যে আবার একটা রয়েছে ক্লোজ টেস্ট। হোয়াট ইজ ক্লোজ টেস্ট? ক্লোজ টেক্সটটা কি না, ক্লোজ টেক্সটটা বলছে ইন হুইচ ওয়ান ইজ আস্কড টু ডেলিভার অর টু প্রোভাইড দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস that has been erased or removed from the text to measure one's ability to comprehend the text। মানে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হলো, সেখানে কিছু ওয়ার্ডস কে ইরেজ করে দেওয়া হলো, সেই ইরেজ পোরশনটাতে কোন পার্টিকুলার কোন নেসেসারি ওয়ার্ডটা বসবে, যেখানে বসলে একটা সঠিক মিনিং কে উদ্ধার করা যায়, ডিরাইভ করা যায়, এবং সেক্ষেত্রে সেখানে মানে স্টুডেন্টের বা ক্যান্ডিডেটের এবিলিটিটাকে মেজারমেন্ট করা হয়, যে পার্টিকুলার কোন ওয়ার্ডটাকে ওখানে বসলে বেশ প্রপোর্শনাল হবে জিনিসটা, সেইটাকে বলা হচ্ছে ক্লোজ টেস্ট। এটাও কিন্তু কম্প্রিহেনসিভ টেস্টের মধ্যেও কিন্তু একটা পার্ট। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে বিসিএস বলুন বা বিভিন্ন রাজ্য সরকারি যে সমস্ত পিএসসি যেগুলো পরীক্ষা রয়েছে সেখানে কিন্তু এই ক্লোজ টেস্টটা কিন্তু পড়ছে, এবং সেটা কিন্তু কম্প্রিহেনসিভ টেস্টের মধ্যেই কিন্তু এটাকে ইনক্লুড করা হয়েছে। আপনাদের বিশেষ থ্যাঙ্কস, কারণ আমি এখানে বলতে গিয়ে পিএসসির ব্যাপারটা একটু ভুলে গিয়েছিলাম, আপনি উল্লেখ করে দিলেন, খুব ভালো করলেন, ছেলেমেয়েদের বুঝতে সুবিধা হলো। তোমরা কিন্তু এগুলোকে যেগুলো বলছি এগুলো তোমরা শোনার সাথে সাথে খাতায় নোট ডাউন করে নাও, তাহলে ইন ফিউচার তোমরা যখন এইগুলোকে প্র্যাকটিস করবে নোট ডাউন করা থাকলে কিন্তু তোমাদের অনেকটা মনের মধ্যে সরগত হবে, ঠিক আছে, একটা স্মৃতিপটে ভেসে আসবে ব্যাপারটা যে স্যার কি বলেছিলেন বা কি ভিডিওতে তোমরা প্রিভিয়াস শুনেছিলে। আচ্ছা স্যার, এখানে আরেকটা জিনিস বলবো, এই যে টেট যে পরীক্ষাটা বা প্রিলিমিনারি টেস্ট, এইখানে আরো কিছু কিছু পার্ট আমি দেখলাম দেওয়া আছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ মানে এসএসসি বা এসএলএসটি, সেখানে যেমন একটা বলা আছে লার্নিং এন্ড অ্যাকুইজিশন, এক নম্বর লার্নিং এন্ড অ্যাকুইজিশন, ঠিক। 2 নম্বর বলা আছে প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, 3 নম্বর হচ্ছে রোল অফ লিসেনিং এন্ড স্পিকিং, 3 নম্বর। 4 নম্বর ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়াস ভার্বালি এন্ড ইন রিটেন ফর্ম। 5 নম্বর হচ্ছে চ্যালেঞ্জার্স অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডিভাইডেড ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, এররস অর ডিসঅর্ডারস। এবার নেক্সট 6 নম্বর বলবো যে ল্যাঙ্গুয়েজ স্কিল, 7 নম্বর আছে টেস্টিং এন্ড ইভ্যালুয়েশন, 8 নম্বর টিচিং লার্নিং মেটেরিয়াল, এবং 9 নম্বর হচ্ছে রেমিডিয়াল টিচিং। রেমিডিয়াল টিচিংটা তো আমরা ভালোভাবে জানি, কারণ এটা স্কুল এতে চালু হয়েছে। এই যে বাকি যে বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে, তা এইগুলো সম্পর্কে যদি একটু ছেলেদেরকে বলেন বা ওরা কিভাবে এগুলোকে নিজেদেরকে আয়ত্ত করতে পারবে, কারণ ইন্টারভিউ মানে তো শুধু প্রশ্ন উত্তর নয়, ইন্টারভিউ মানে একটা পার্সোনালিটি টেস্ট, এবং রিটেনের ক্ষেত্রে হয়তো সেটা পরীক্ষা হয় না, কিন্তু ইন্টারভিউ রুমে গেলে কিন্তু এই যে পার্টগুলো সবকটাই কিন্তু ডেমনস্ট্রেশন দিতে বলতেই পারেন যারা এক্সামিনার আছেন। তা সেই ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে এইগুলোকে ওই ক্যান্ডিডেটরা মানে পরীক্ষার্থীরা কিভাবে একটু আয়ত্ত করবে যদি একটু বলে দেন। অ্যাকচুয়ালি ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই যে সমস্ত পার্টগুলো আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করলেন বা উপস্থাপন করলেন, এগুলোর একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে বা ক্রাইটেরিয়া রয়েছে, ভাগ রয়েছে। এবার ফার্স্ট আমাদেরকে এই জিনিসটাকে বোঝবার জন্য যে কোনো একটা টেটের কোশ্চেনকে হাতে নিতে হবে, সেখান থেকে কি ধরনের প্রশ্নগুলো আসছে। এই যে লার্নিং অ্যাকুইজিশন বলতে জিনিসটা কি আমি জানি না, লার্নিং অ্যাকুইজিশন বলছে আর গালবাড়ি শব্দ শুনলাম যে ল্যাঙ্গুয়েজে কিভাবে আমি অ্যাকুইজিশন করব, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সম্বন্ধে বা লার্নিং মেথড সম্বন্ধে যে বিভিন্ন প্রশ্নগুলো আসবে, সেগুলো কি ধরনের প্রশ্ন আসে সেগুলো আমাকে জানতে হবে। এবং যখনই আমি জানতে পারবো বিভিন্ন প্রশ্নোত্তরকে নাড়াচাড়া করার পরে যে এই ধরনের লার্নিং অ্যাকুইজিশন সম্বন্ধে প্রশ্ন আসে বা লার্নিং মেথড সম্বন্ধে এই ধরনের প্রশ্ন আসে, তখন কিছু লার্নিং মেথডস এর যে বিভিন্ন বাজার চলতি যে বইগুলো রয়েছে সেখানে লার্নিং মেথডস এর উপরে কিছু কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, লার্নিং অ্যাকুইজিশন সম্বন্ধে কিছু কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এবং সেখানে একটা এলাবোরেট কনসেপ্ট দেওয়া হয়েছে, সেই কনসেপ্টগুলোকে একটু পড়তে হবে এবং তাহলেই গেস করতে পারবো যে এখানে লার্নিং অ্যাকুইজিশন বলতে কি ধরনের প্রশ্ন আসবে, টিচিং মেথড সম্বন্ধে বা হচ্ছে যে মেটেরিয়াল সম্বন্ধে কি রকম প্রশ্ন আসবে, এগুলো কিন্তু আমরা একটা সম্যক ধারণা পেয়ে যেতে পারবো। আচ্ছা, সেই জন্য আমি বলবো যে কোনো টেটে, সেটা প্রাইমারি টেট হোক আপার প্রাইমারি টেট হোক, প্রিভিয়াস কোনো কোশ্চেন পেপারকে আমাকে ফলো আপ করতে হবে। ফলো আপ করলেই আমি কিন্তু একটা মানে কনসেপ্ট পেয়ে যাব সেখান থেকে, মানে প্রিভিয়াস যে কোশ্চেন থেকে সেখানে একটা কনসেপ্ট পাই যাবে। এখানে একটা জিনিস বলি, এই যে টিচিং লার্নিং মেটেরিয়াল, এটা তোর মানে
পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে এটা আমিও ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা থেকে বলছি, আপনারও অভিজ্ঞতা আছে, তো এইটা কিন্তু ডেমনস্ট্রেশন ওখানে দিতেই বলে। এবং তার সঙ্গে রিমেডিয়াল যে টিচিং তার মানে ভালো দিক এবং মন্দ দিক ম্যাক্সিমাম জনকে আমি দেখেছি যে জিজ্ঞাসা করেন এক্সামিনারদের ক্ষেত্রে। এই দুটো পার্ট ছেলেমেয়েরা যদি বাড়িতে প্র্যাকটিস করতে চায় তাহলে কি তাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে, বা আমি যেমন ব্যক্তিগতভাবে আমার প্রিভিয়াস পার্টের ভিডিও বলছি, আয়নার সামনে দাঁড়িয়ে কোনো আবৃত্তি পাঠ করা, কোনো তাৎক্ষণিক বক্তৃতা পাঠ করা, বা বিভিন্ন যে সরকারি প্রকল্প রূপশ্রী, কন্যাশ্রী বা স্বচ্ছ ভারত, এই প্রকল্প সম্পর্কে কিছু নিজের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলা। তা এই যে প্র্যাকটিসটা এটা কোন প্রসেসে করলে ভালো হবে, বোর্ড ওয়ার্কের মাধ্যমে না আয়নার সামনে দাঁড়িয়ে? দেখুন, বোর্ড ওয়ার্কের চাইতেও এই বিষয়টা বেশি হার্ট রেন্ডিং বা হার্ট টাচিং হবে, যেটা আপনি বললেন যে কোনো মিরর বা কোনো আয়নার সামনে দাঁড়িয়ে বা কোনো একটা ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে যে সেই ব্যক্তিটা আমার কথাটা শুনছে, ঠিক আছে, এবার সে নীরব দর্শকের মধ্যেই থাকলো জিনিসটা, এবার আমি কি করলাম সেখানে প্লে করে গেলাম, ঠিক আছে, কিভাবে সে বক্তৃতা এক্সপোজ করতে হয় বা সেই জিনিসটাকে কিভাবে উত্থাপন করতে হয় সেই জিনিসটাকে বললাম। তাহলে যখন হচ্ছে আমি কোনো একটা পার্সনকে সামনে রেখে বা কোনো একটা আয়নার সামনে রেখে সেই বিষয়টা বললাম, তারপরে যখন একটা ম্যাস অ্যাওয়ারনেস যখন আমি করতে গেলাম তখনই কিন্তু আমি কিন্তু কোনো অবস্টাকেলকে ফিল করবো না, তখন কিন্তু জিনিসটা মানে একদম ইজি প্রসেসিং এর মাধ্যমে হয়ে যাবে। সেটা আয়নার সামনে পড়াটাই বেটার হবে, বা কোনো একটা পার্সনকে আমাদের ফ্যামিলি মেম্বারদের কাউকে দাঁড়িয়ে সেখানে সে আমার কথাটা শুনছে এরকম ভেবে আমি ভাবতে পারি সেখানে একজন না আরো 5 জন লোক রয়েছে আমার কথা শুনছে, দিয়ে সেইভাবে সেই পাঠের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটাকে ডেভেলপ করতে পারবো। আচ্ছা, খুবই ভালো। আচ্ছা স্যার, একটা বলি, এই যে টেটের ক্ষেত্রে মানে বিশেষ করে সিটেটের ক্ষেত্রে আরেকটা পার্ট আছে, পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। অ্যাকচুয়ালি দেখুন, কোন একটা ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে গেলে আমরা যেটা একাডেমিক লেভেলে কিন্তু পেডাগোগি নিয়ে পড়ানোর কোনো বিস্তৃত স্কোপ নেই, তবু আমরা বলি যে যে কোনো ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে গেলে পেডাগোগির কিন্তু একটা বিশাল কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে। কিভাবে রয়েছে, ধরুন আপনি সাপোজ যে কোনো একটা বাক্য বললেন, সেটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, যে কোনো একটা বাক্য বললেন, এবার দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট, যে আমরা বলি না যে একটা কোনো ইংরেজি সেন্টেন্স শুরু করতে গেলে এস ভি ও এটাকে মেনটেন করতে হয়। এস মিন্স কি সাবজেক্ট, ভি মিন্স হচ্ছে ভার্ব, ও মিন্স হচ্ছে অবজেক্ট, তাতে কি সেন্টেন্সটাকে সিনট্যাকটিক্যালি ভাবে ভালোভাবে ব্যালেন্স থাকে এবং ভালোভাবে প্রেজেন্ট করা যায়। কিন্তু আরেকটা ছেলে দেখা যায় ক্লাসে উত্তর লিখছে, যে একবারে উত্তরটাকে প্রথমে দিই শুরু করলে তুই প্রশ্নটাকে মিলিয়ে দিচ্ছে, কিন্তু আমাকে দেখতে হবে প্রশ্নটা কি চেয়েছে, প্রশ্নটা থেকে শুরু করে সোর্স হচ্ছে প্রশ্নটা, সেইটাকে শুরু করে যদি উত্তরটাকে আমি টেনে নিয়ে যাই, সেখানে গ্রামারের যে সিনট্যাকটিক ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটাকে যদি আমি মেনটেন করি, তাহলে সেখানে পেডাগোগিটাকে মেনটেন করা হবে। ধরুন আপনি যে কোনো একটা বাংলা বাক্য বললেন যে আমি যাবার পথে একজন লোকের সাথে দেখা হলো, সেই লোকটা আমাকে একটা অমুক জিনিস দিল, তাহলে এই বাক্যটা কি যে আমি কিভাবে প্রেজেন্ট করব যাতে আমার অন্য একটা পার্সনের কাছে সেটা একটা অর্নামেন্টেশন পাবে। আমরা যদি একটা মানুষ ধরুন যখন অলংকার করলে তাকে খুব সুন্দর দেখায়, ঠিক আছে, সে যেরকম মানুষ হোক না কেন, সে যখন অর্নামেন্ট ইউজ করছে সে একটা আলাদা অ্যাপিল নিয়ে আসছে মানুষের ক্ষেত্রে। তাহলে আমরা ইংরেজি সাহিত্যই বলুন বাংলা সাহিত্যই বলুন, সেখানে আমরা যদি এই সমস্ত ছন্দ, অলংকার বা সিনট্যাকটিক যে ব্যালেন্স, সেই ব্যালেন্সগুলোকে যদি মেনটেন করি, তাহলে সেটাকে কিন্তু ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে এবং একটা পরিশীলিত ওয়েতে মানুষের কাছে যাবে। ধরুন আমি একটা বাক্য বলছি যে আমার 3 ভাই আছে, ঠিক আছে, সেখানে আমি একটা বাক্য বললাম, আর একটা মানুষ হচ্ছে দেখাচ্ছে সেখানে বাক্যটাকে একই বাক্য বললো কিন্তু অন্যরকম ভাবে একটা প্রেজেন্ট করলো, এবং সেটা বেশি করে হার্ট রেন্ডিং বা সেটা মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সটা অনেকটা বেশি। সেই জন্য ল্যাঙ্গুয়েজটাকে সবসময় কি হয় একটা পরিশীলিত ভাবে, টেকনিক্যালি ভাবে সেটাকে উপস্থাপন করাটাই হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মানে পেডাগোগির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা আধিপত্য। আপনার কথা ধরি আমি একটা জাস্ট আপনার অনুমতি নিয়ে একটা কথা বলছি, সুরেন্দ্রকেও বলি। আমাদের সংস্কৃত সাহিত্যে এরকম একটা খুব সুন্দর উদাহরণ আছে। উদাহরণ হচ্ছে কি, কালিদাসকে নিয়ে বলা হয়ে থাকে যে কালিদাস তার এক বন্ধুর সাথে রাস্তায় যাচ্ছিলেন, সামনে একটা শুকনো কাঠ পড়েছিল, তারা দুজনে দুটো বক্তব্য রেখেছিলেন। যে বন্ধু ছিল কালিদাসের, তিনি বলেছিলেন শুষ্কম কাষ্ঠম অগ্রে তিষ্ঠতি। গ্রামাটিক্যালি সমস্ত ভাবে ঠিক, সাহিত্য বলো, গ্রামার বলো, ব্যাকরণ বলো, সমস্ত দিক থেকে ঠিক। তিনি বলেছেন শুষ্কম কাষ্ঠম অগ্রে তিষ্ঠতি, শুকনো কাঠ সামনে পড়ে আছে, ঠিকই বাক্য। কিন্তু কালিদাস যখন বললেন নিরস তরুবর পুরত ভাতি, একটা নিরস মানে শুষ্ক, তরুবর মানে গাছের একটি অংশ মানে কাঠ,
পুরত মানে সামনে মানে অগ্রে, সম্মুখে, ভাতি মানে শোভা পাচ্ছে। তাহলে এই যে বিষয়টা, তাহলে একজন বললো শুষ্কম কাষ্টম অগ্রে তিষ্ঠতি, আর একজন বললো নিরস তরুবড় পুরত ভাতি। তাহলে এই নিরস তরুবড় পুরত ভাতি এইটা কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অর্নামেন্টস এর কাজ করে। তাই এটা আমাদের শুনতেও শ্রুতি মধুর এবং যারা শুনবে তাদের ক্ষেত্রে অত্যন্ত হৃদয়গ্রাহী। তা এটাই পেডাগোজি। তাহলে এই পেডাগোজি যে বিষয়টা এটা কিন্তু এরকম ভাবে একটু তোমাদেরকে প্রেজেন্টেশন দেয়। পেডাগোজি মানে হচ্ছে যে একটা ট্যাকটিক্স, একটা স্ট্র্যাটেজি, মানে আমি কিভাবে প্রেজেন্ট করব। অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এই যে টিচিং প্রসেসটা, এটা বেটার টু সে একটা টেকনিক। এটা টেকনিক। এর জন্য কিন্তু আমাদের প্রচুর নলেজ, বুকিশ নলেজ ইত্যাদি দরকার হয়। ছেলেদেরকে জাস্ট অ্যাট্রাক্ট করবার জন্য তা কিন্তু নয়। এটা হচ্ছে একটা টেকনিক। টেকনিক্যালি আমি পড়াটাকে কিভাবে তাদের কাছে প্রেজেন্ট করলে তাদের কাছে বাড়ি থেকে পড়তে হলো না, এবং মানে তার মানে অ্যাকচুয়ালি কি হয় আমরা দেখেছি ক্লাসে, মানে কেউ কোনো ব্লেম নেবেন না, মানে অ্যাকচুয়ালি যে দু ধরনের টিচার আছে, যারা দেখা যাচ্ছে বইটাকে থ্রলি পুরো দিয়ে চলে যাচ্ছে এবং ছেলেরা দেখা যাচ্ছে কেউ ক্যাওস করছে, মানে ক্লাসের মধ্যে একটা ডিসঅর্ডার সৃষ্টি হচ্ছে। কিন্তু আবার একজন টিচার আছেন যিনি কোনো বইকে হাতে নিচ্ছেন না, সেই বিষয়টাকে এমন ভাবে ছেলেদের সামনে, যেটা আমরাও কিন্তু দেখেছি, এবং সেই টিচারের অ্যাকসেপ্টেন্সটা ছেলেদের কাছে কিন্তু 100 গুণ বেশি, এবং 100 গুণ বেশি, কারণ সে এমন ভাবে বিষয়টাকে উত্থাপন করছে যাতে করে তার মানে কি তার পেডাগোজির প্রতি দারুণ স্কিল আছে, এবং যার ফলে সে যখন যেমন ভাবে উত্থাপন করছে আমাকে বাড়ি থেকে কিন্তু এক্সট্রা স্টাডি করতে হচ্ছে না, আমি সেটাকে নিজের মতো করে আবার একটা রূপ দিতে পারছি। এটাই হচ্ছে টেকনিক। এটাই হচ্ছে মানে অ্যাকচুয়ালি পেডাগোজি ইজ নাথিং বাট দ্য প্রসেস অফ টিচিং। খুব যদি সহজ হইতে বলি, ইজি হইতে বলি, প্রসেস অফ টিচিং। এই প্রসেস অফ টিচিংটাকে এমন ভাবে করতে হবে, প্লে করতে হবে যেন সেটা একটা নাটক অভিনয় করে। জীবনটা তো একটা অভিনয়। তাহলে আমি যখন একটা টিচিং দিচ্ছি, সেই টিচিংটার মধ্যে আর্ট থাকবে, ঠিক আছে, এবং সেই আর্টটা বিশাল কিছু ডেকোরাম মেনটেন করতে হবে, কোনো একটা মানে বোম্বাস্টিক শব্দ বলতে হবে তা নয়। আমি কিন্তু সহজ ভাবে উত্থাপন করতে পারি, এবং ছেলেদের কাছে সেটা হৃদয়গ্রাহী হবে, ছেলেরা মনে রাখবে এবং ছেলেদের অন্তরের মধ্যে ঢুকে যাবে, তাকে বাড়িতে বই খুলে পড়তে হবে না। এটাই প্যারাগোজি আছে। স্যার খুব ভালো কথা বলেছেন যে আমরা সবাই কিন্তু এখানে অভিনয় করছি, মানে আমরা হচ্ছে কি বলবো অ্যাক্টর অ্যাক্ট্রেস, গড হচ্ছে আমাদের ডিরেক্টর, তাই না? বেশ, যাই হোক বিষয়ে ফিরে আসি স্যার। এরপর আমরা এসএলএসটি যে বিষয়টা 9, 10 এবং 11, 12 এর সাধারণত দুটো পার্ট থাকে, একটা ল্যাঙ্গুয়েজ পার্ট, একটা গ্রামার পার্ট। গ্রামার পার্টটা আমি তো আগেই বললাম যে যেমন টেটটা সম্পর্ক, গ্রামার তো ধরুন প্রত্যেকটা পার্টের ক্ষেত্রে আলাদা, তা তো নয়, আলাদা হলেও মানে একটা সঙ্গে একটা লিঙ্ক আছে, একটা ছাড়া আমি অন্যটাই যেতে পারবো। হয়তো এ পার্টটা এখানে নেই, টেটে আছে এ পার্ট, এসএলএসটি আছে বি পার্ট, কিন্তু আমাকে সম্পূর্ণ প্র্যাকটিস করতে হচ্ছে। তাই গ্রামারটা আমি পরে আলোচনা করব। তা আমি এসএলএসটি 9, 10 এবং 11, 12 যে টেক্সচুয়াল যে ব্যাপারটা সেইটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা এসএলএসটি 9, 10 বা এসএলএসটি 11, 12 যাই বলি না কেন, দেখুন সিলেবাসটা কি আছে, কি কবিতা আছে, কি নাটক আছে, কি হচ্ছে যে উপন্যাস আছে, আমি সে কথা যাচ্ছি না, কারণ আমরা কেউই নভিস নই, আমরা কেউই যে একদম অজ্ঞ যে পরীক্ষা দিনে তা না। আমরা কিন্তু এটা একটা নেটওয়ার্কের যুগে, আমি এখন ঘরে বসে সিলেবাসটা হাতে পেয়ে যেতে পারবো, সেখানে দেখে নিতে পারবো কি কবিতা আছে, কি নাটক আছে, কি উপন্যাস আছে, কি গ্রামার আছে। কিন্তু মেন কথা হচ্ছে আমি পড়বো কিভাবে, আমি প্রিপারেশনটা নেব কিভাবে, আমি কবিতাগুলো কিভাবে পড়বো, আমি নাটক বা উপন্যাসটাকে কিভাবে পড়বো, তাহলে আমি ডিটেলসে পড়বো নাকি আমি হচ্ছে যে কিছু কোশ্চেন তো সাজেস্টে মুখস্থ করে গেলাম দিয়ে পরীক্ষা ফেস করবো, কোনটা। অ্যাকচুয়ালি সেই বিষয়ে আমি এসএলএসটি 9, 10 বা 11 যে একই প্রায় সিলেবাসটা, জিনিসটা একই, ওখানেও কবিতা, ওখানেও নাটক আছে, ওখানে দেখা যাচ্ছে এসএলএসটি 9, 10 যে নাটকটা আছে দেখা যাচ্ছে 11, 12 এর অন্য নাটক আছে, নাটকগুলো আছে কিন্তু নাটক আছে, কিন্তু এসএলএসটি 9, 10 তে দেখা যাচ্ছে উপন্যাসটা নেই, নভেলটা নেই, যেটা 11, 12 এর উপন্যাসটা রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে আপনারা জানেন যে যে আমরা যখন গ্রাজুয়েশন করি বা মাস্টার ডিগ্রি করি, সেখানে কিছু জিনিস রয়েছে এসএসসি সিলেবাসে কমন রয়েছে, তা সেগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু শক্ত, মানে সেগুলো কিন্তু শক্ত জায়গা, মানে অ্যাকচুয়ালি সেই জায়গাটা ইজি, আমি বলতে চাইছি ইজি, সেইটাকে কিন্তু আমাকে ভালো করে রপ্ত করেছে, সেগুলো কিন্তু আগেও পড়েছি, আবার করতে যাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু যেটা একদম নতুন সেই জিনিসটাকে কিন্তু আমাদেরকে যে একদম ভালো করে পড়তে হবে, এবং সেক্ষেত্রে আমি বলবো যে কবিতাগুলোর ক্ষেত্রে ডিটেলসে পড়ে সেই কবিতার সম্বন্ধে একটা রস বা সেই কবিতার যে জিস্ট সেটা কিন্তু আগে ডেভেলপ করতে হবে।
সরাসরি কিন্তু আমরা অনেক দেখেছি বা হয়তো বা আমিও আগে অ্যাটেম্প করেছি যে কবিতাটা জাস্ট একটু রিডিং পড়ার মতো পড়ে নিলাম, যে সেখান থেকে 20টা বা 30টা প্রশ্ন করলাম, দেখা গেল কিন্তু এসএসসি তে সেই প্রশ্নটা আসি বা এলো, তার উত্তরটা কিভাবে কম্প্যাক্ট দেব, কি চাইছে, আগে ভালো করে প্রশ্নটা করতে হবে এবং সেই প্রশ্নটা পড়ে সেই পোয়েট্রি আনসারটা করতে গেলে সেই পোয়েট্রি সম্বন্ধে একটা কমপ্লিট নলেজ কিন্তু আমার দেখা চাই। ঠিক আছে, যে একটা কবিতা, সেই কবিতাটাকে সেই জন্য আমি বলবো যে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা স্ট্যান্জা যদি সেটাকে প্যারাফ্রেজ করা হয়, যে সেই 4টে লাইনকে নিয়ে আমি একটা প্যারাগ্রাফ রচনা করতে পারছি কিনা, সেই 4টে লাইনের মধ্যে কি থটটা এক্সপ্রেস আছে সেটা আমি আমার মতো করে নিজের ভাষায় সেটা রূপ দিতে পারছি কিনা, এইভাবে সমগ্র কবিতাটাকে যদি আমি পড়ে নিতে পারি তাহলে একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে এবং সেখান থেকে যে অ্যাঙ্গেল থেকে আমাকে প্রশ্ন করুক না কেন, আই উইল নট বি বোল্ড আউট, আমি কিন্তু বোল্ড আউট হব না। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলি, যেটা আমরা ড্রামা বা নভেলের ক্ষেত্রে দেখি, অনেকেই কিন্তু যে নভেল একটা এলাবোরেট একটা টেক্সট, একটা বিস্তৃত টেক্সট, বিশাল বড়াকাটে, অতএব পড়ার দরকার নেই, এখানে কিছু সাজেস্টিভ প্রশ্ন করে এলাম, কখনোই হবে না। কারণ যিনি কোশ্চেন সেটার তিনি কিন্তু এমন ভেতর থেকে একটা কোনো একটা জিনিসের লাইনের মানে বা তার সিগনিফিকেন্স জানতে চাইবে, সেটা কিন্তু ডিটেলস এর টেক্সট না পড়লে বাই নো মিনস কিন্তু আমার মতে সম্ভব নয় সেই আনসারটা পড়ে আসা। সেই ক্ষেত্রে সেই স্টুডেন্টটি, সেই ক্যান্ডিডেটটা যে ডিটেলস এর টেক্সটটা পড়ে নিয়েছে সে কিন্তু আপনার থেকে এগিয়ে গেল। আর সেই জন্য আমি বলবো যেগুলো যে এলাবোরেট জিনিস, যেমন হচ্ছে যে নভেল বা ড্রামা, সেটা এসএলএসটি 9-10 হোক 11-12 হোক, সেখানে আপনাকে করতে হবে অ্যাডটা বেরোনোর জন্য আপনাকে অপেক্ষা করে থাকলে চলবে না, আপনাকে কি করতে হবে, অ্যাডের আগেই ওই সমস্ত টেক্সট গুলো আপনাকে নিজস্ব ফিঙ্গার টিপস এর মধ্যে নিয়ে আসতে হবে, একদম কবজার মধ্যে নিয়ে আসতে হবে, যে ওর এসেন্সটা এই আছে। প্রয়োজনে আপনি দেখুন আমরা কি করি, আমরা আমাদের ফ্যামিলিতে হয়তো দেখা যাচ্ছে কালকে আমার মেয়ে বা কালকে আমার ভাই বা কেউ আমার পরিজন বললো একটা গল্প বলুন, তখন আমি দেখা যাচ্ছে ক্লাস 11-12 কোনো একটা টেক্সটকে তাকে এমন ভাবে প্রেজেন্টটা করছি, ঠিক আছে, এবং সে বলছে আহ দারুণ সুন্দর গল্প, তো আমরা এইটা পরবর্তীকালে তোরা টেক্সটই পড়বি, এই গল্পটা টেক্সটই আছে, তখন কিন্তু সে চার্ম হয়ে যাচ্ছে, এত ভালো ভালো গল্প আছে। তাহলে আমি একটা নভেলকে পড়লাম, সেই নভেলটার কাহিনীটা কি, সেই থটটা কি, আমি আমার কিন্তু পরিবারের কোনো মেম্বারের সঙ্গে শেয়ার করতে পারি। এভাবে যত শেয়ার করব তাহলে গল্পটা কিন্তু আমার হৃদয়ে গেঁথে গেল, ঠিক আছে, এবং সেখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, যেটা আমরা 11-12 দেখেছি, 11 বিভিন্ন যে ড্রামাগুলো রয়েছে, এডিটেড ভার্সন গুলো রয়েছে, সেইগুলোকে নিয়ে কি করি আমরা হচ্ছে নিচু ক্লাসের অনেক ছেলেদের সময়, স্যার একটা গল্প বলুন না, ঠিক আছে একটা গল্প বলছি, তখন হচ্ছে সেই ড্রামাটাকেই আমি প্রেজেন্ট করে দিলাম গল্পের আকারে, এবং এমন ভাবে বললাম যারা কিন্তু একদম পিন ড্রপ সাইলেন্স, এবং তারা কিন্তু চার্ম অ্যাট্রাক্টেড। তাহলে কি হলো, যে ওখান থেকে যদি ধরুন আমাকে কোন একটা ছেলে প্রশ্ন করে যে এই প্রশ্নটার কি সিগনিফিকেন্ট, আমি কিন্তু মানে একদম উইদাউট এনি এফোর্ট আনসার দিয়ে দিতে পারবো, কারণ ওইটা আমার অন্তরে গেঁথে গেছে। সেই জন্য আমি বলবো যে এই দুর্মূল্যের বাজারে একটা জায়গা, কেউ কিন্তু জায়গা ছাড়বে না। আপনি একটা প্রশ্ন ছেড়ে আসা মানে জানলেন আমি 100 ছেলের পিছনে চলে গেলেন। সেই জন্য কোনো প্রশ্ন ছাড়লে হবে না, এবং আমাকে ছাড়বো না মানে আমি লিখে দিয়ে এলাম যেমন তেমন, তা তো না, একদম কম্প্যাক্ট টু দা পয়েন্ট লেখবার জন্য আপনাকে এলাবোরেট স্টাডি করতে হবে। এবং সেখানে কোনো বাজারি বইয়ে সাজেস্টিভ প্রশ্ন উত্তর বা কেউ কোনো জায়গায় কোনো একটা জেরক্স প্রিন্টেড কিছু দিল, কি আমি নেটওয়ার্কের যুগে কিছু প্রশ্ন সেখান থেকে উদ্ধার করে নিলাম, দিয়ে প্রশ্নগুলো পড়ে আমি টেক্সটের দিকে হাত বাড়াচ্ছি, তা বললে হবে না। আগে টেক্সট এবং সেটা ডিটেলসে টেক্সট করতে হবে, তারপরে প্রশ্ন উত্তরের দিকে আপনাকে হাত বাড়াতে হবে। তখন দেখবেন প্রশ্ন উত্তর আপনাকে কারো সাহায্য নিতে হচ্ছে না, আপনি নিজেই প্রশ্ন অ্যারেঞ্জ করতে পারছেন এবং নিজের প্রশ্নের উত্তর দিতে পারছেন। এইভাবে প্র্যাকটিসটা করুন, আপনারা সাকসেস অনিবার্য পাবেন। আপনি স্যার একটা জিনিস ভালো বলছেন, এই প্রোজ, পোয়েট্রি, ড্রামা বা নোভেলের ক্ষেত্রে যেটা বললেন যে পড়ে নিয়ে আত্মস্থ করে সেটা শেয়ার করবে, শেয়ার করা, এটা কিন্তু ঠিক। যত বেশি শেয়ার করা হবে তত বেশি কিন্তু নিজের মধ্যে নলেজ বাড়বে, ওই পার্টিকুলার বিষয়ের উপরে ডেপথনেস অনেক বাড়বে, এবং যত বেশি এটা বাড়বে নেক্সট টাইম এক্সামের ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা তত হালকা করে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট। আচ্ছা স্যার, এখানে একটা জিনিস বলি, এই 9, 10, 11 এর ক্ষেত্রে কিছু আছে হিস্ট্রি অফ লিটারেচার, সেখানে কি শুধুমাত্র ইংরেজি হিস্ট্রি অফ লিটারেচারটাই আছে না আদার্স কোনো কিছু? ইংরেজি যখন সাবজেক্ট যখন হবে, ঠিক আছে, তখন কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাই থাকবে, সেখানে কিন্তু আদার্স কোনো লিটারেচারের কিন্তু প্রশ্ন করে থাকবে না, ঠিক আছে। এবং সেক্ষেত্রে গ্রাজুয়েশনের সময় এবং সেখানে প্রশ্ন খুবই কম পড়ে, মিনিমাম প্রশ্ন পড়ে, কারণ আমাদের কিন্তু দেখুন এসএলএসটি সিলেবাসে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কিন্তু নেই, ওখানে কিন্তু নেই, কিন্তু ওখানে কিন্তু রয়েছে প্রোজ, ঠিক আছে, আপনার পোয়েট্রি রয়েছে, আচ্ছা শর্ট স্টোরি রয়েছে, এসে রয়েছে, আর ড্রামা রয়েছে, নভেল রয়েছে, আর কিন্তু গ্রামার রয়েছে।
ওখানে কিন্তু হিস্টরি ইংলিশ লিটারেচার থেকে কিন্তু প্রশ্ন আসছে না, আর টেক্সটের বাইরে তো আপনাকে আসবে না। এবার কি, হ্যাঁ আপনি যখন হিস্টরি ইংলিশ লিটারেচার অবশ্যই জানা দরকার, আপনি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ইংরেজি সাহিত্য নিয়ে পড়ে এসেছেন, আপনি ইংরেজি সাহিত্যের ইতিহাস সম্বন্ধে জানবেন না, আপনাকে তো ধরুন একটা ইন্টারভিউ করে প্রশ্ন করতেই পারে যে আপনি ইংরেজি সাহিত্যের এই নামটা শুনেছেন এবং এই নামটা সম্বন্ধে একটু বলুন, বা এই যে জীবনের যে ট্র্যাজিক পরিণতি, এই ট্র্যাজিক পরিণতির জন্য কে দায়ী, তখন তো আপনাকে বলতে হবে। সেই জন্য সেটা সম্পর্কে একটা আইডিয়া অবশ্যই দরকার, কিন্তু এসএসসি তে কোনো প্রশ্ন সেরকম কিন্তু আসে না সেইভাবে। আমি এটা এই কারণে জিজ্ঞেস করলাম, মানে প্রোজ, পোয়েট্রি বা ড্রামা বা নোবেলের ক্ষেত্রে যখন অথরের নাম আসবে, সেই অথরের নামটাকে মানে সেন্টার করে, কেন্দ্র করে সেই অথরের অন্য কোন লেখা গ্রন্থ না, সেই রকম কিন্তু না, রেফারেন্সিয়াল কোনো কোশ্চেন কিন্তু সেরকম আসে না। একদম মানে ধরুন বা অথর ওরিয়েন্টেড বা আপনার স্টোরি রাইটার ওরিয়েন্টেড ওইভাবে কিন্তু প্রশ্ন আসে না, একদম ভেতরে ঢুকে গিয়ে প্রশ্ন আসে, ভেতরে গিয়ে প্রশ্ন আছে। অর্থাৎ যদি আমি ওখান থেকে ধরুন কবিতাই বলুন বা প্রোজই বলুন, ঠিক আছে, সেখান থেকে আইডিয়াটা যদি ইমবাইব করে নিতে পারি, একটা শুষে নিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমি বোল্ড আউট হওয়ার কোনো চান্স নেই। অর্থাৎ যে প্রশ্ন আসুক না কেন একদম কমফোর্টেবল আনসার দিতে। এরপর স্যার আমরা মানে লাস্ট এটাই যাব যে গ্রামার যে পোর্শন, মানে টেট বা প্রিলিমিনারি টেস্ট, সিটেট তো বটেই, এবং এসএলএসটি যে 9, 10, 11, 12 পাঁচটা ক্ষেত্রে গ্রামারের ভূমিকা তো অনস্বীকার্য। দেখুন গ্রামার ছাড়া এগুলি হবে একদমই না। এবার বিভিন্ন ক্ষেত্রে হয়তো বিভিন্ন গ্রামারের পার্ট আছে, আমি সেই পার্টগুলোর কেন্দ্রে যাচ্ছি না যে টেটে কি গ্রামার আছে বা এসএলএসটি কি গ্রামার আছে সেটা আমি বলছি না। আমি বলতে চাইছি এই যে গ্রামারের টোটাল যে প্যাকেজটা মানে কিভাবে যেটা এসএলএসটি হোক বা হচ্ছে যে কম্পিটিটিভ লেভেল করুক যাই হোক, কারণ যখন সে ইন্টারভিউ বোর্ডে যাবে, টেট থেকেও যাক বা এসএলএসটি থেকে যাক, তাকে ইংলিশ কনভারসেশন হয়তো করতেই হতে পারে 95%। সেখানে তো আপনার সবকটা গ্রামারই কাজে লাগবে। একদম এবং গ্রামার আমি কিন্তু সেখানে একটা সেন্টেন্সও বলতে পারবো না। সুতরাং উইদাউট টোটাল গ্রামার প্যাকেজ আমি কিন্তু যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এগোতে পারবো না বা চাকরি পাবো না। তা এই ক্ষেত্রে ইংরেজি অ্যাকচুয়ালি বিষয়টা আপনাকে আমি বলি যে আমাদের ক্ষেত্রে দেখুন আমাদের গ্রামারটা দুটো পার্ট। আমরা যখন কোন একটা স্টুডেন্টকে একাডেমিক লেভেলে পড়াচ্ছি তার একাডেমিক গ্রামার, আর একটা পার্সপেক্টিভ রয়েছে কম্পিটিটিভ গ্রামার। সেই জন্য যখনই আমরা কোচিং দিতে যাই বা কোনো ছেলেদেরকে মানে এই মানে কম্পিটিটিভ পরীক্ষায় বলুন বা এসএলএসটি পরীক্ষায় বলুন যে গ্রামার সম্বন্ধে বলি, তখন এই গ্রামারটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দিই। একটা হচ্ছে একাডেমিক গ্রামার যেটা ট্র্যাডিশনাল গ্রামার নামে চিটেড, আর একটা হচ্ছে কম্পিটিটিভ গ্রামার। ট্র্যাডিশনাল গ্রামারের মধ্যে কি আছে, ধরুন ট্র্যাডিশনাল গ্রামারের মধ্যে আমাকে যেটা ওভারঅল একটা কনসেপ্ট গড়ে তুলতে হবে সেটা হচ্ছে প্রথমে ধরুন আমি বললাম নাউন, প্রোনাউন, ভার্ব জানতে হবে, এত কিছু না বলে আমি একটা কথা খরচা করলাম পার্টস অফ স্পিচটা। এই পার্টস অফ স্পিচটা আমি যখনই ডিটেলসে পড়বো এবং কম্পিটিটিভ পড়াতে গেলে আমি এটা লক্ষ্য করে দেখেছি যে স্যার পার্টস অফ স্পিচ পড়াবেন সে তো 5 জেনে এসেছি, কিন্তু তুমি জেনেছো পার্টস অফ স্পিচ যে 8টা হয় সেইটা, তুমি যে নাউনের কত ডাইমেনশন, অ্যাডজেক্টিভের কত ডাইমেনশন এবং কোনটা কি অ্যাডজেক্টিভ এটা কিন্তু তুমি জানো না। এবং সেক্ষেত্রে দেখা গেছে একটা ইংরেজি সাহিত্যের ছেলে যে মাস্টার ডিগ্রি করে আসা ছিল তাকে যদি আপনি বলা হয় যে এই অমুক প্রোনাউনটা, অ্যাক্টিভিটি প্রোনাউনটা জিনিসটা কি, বা এমফ্যাটিক প্রোনাউন জিনিসটা কি, বা রিফ্লেক্সিভ প্রোনাউন জিনিসটা কি, সে কিন্তু তখন পাচ্ছে না। কারণ সে তো প্রোনাউন জিনিসটা জানে যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার সেটা প্রোনাউন আপনিও জানেন আমিও জানি, কিন্তু প্রোনাউনের যে বিভিন্ন ডাইমেনশন, অ্যাডজেক্টিভের যে বিভিন্ন ডাইমেনশন, ভাব কয় প্রকার, কোনটা ট্রানজিটিভ কোনটা ইন্ট্রানজিটিভ, তাহলে আমি একটা ছেলেকে ধরুন ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভের সম্পর্কে যখন একাডেমিক লেভেলে আমি বলতে যাচ্ছি তখন আমি এমন ভাবে বলবো যে সে বাড়ি থেকে বই খুলবে না, পড়বে না, যে দেখো একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটার মধ্যে একটা অবজেক্টের রিকোয়ারমেন্ট রয়েছে সেই ভাবটাকে আমরা ট্রানজিটিভ বলবো, আর যে বাক্যটার মধ্যে অবজেক্টের কোনো অবজেক্টিভের বা অবজেক্টের কোনো রিকোয়ারমেন্ট নেই সেখানে আমি বলবো সেই ভাবটা ইন্ট্রানজিটিভ। তাহলে এইভাবে তাদেরকে কিন্তু আমি হৃদয়গ্রাহী করে তুলছি। তাহলে আমাকে টোটাল যখন কম্পিটিটিভ লেভেলে আসতে যাচ্ছি তখন আমাকে পার্টস অফ স্পিচটা ইন ডিটেল আমাকে কিন্তু ধারণাটা লাভ করতে হবে। একটা গেল। 2 নম্বর হচ্ছে কি, আমি একাডেমিকের কথাটাই প্রথমে বলছি, পার্টস অফ স্পিচটা প্রথমে আপনি পড়লেন, ভালো করে একটা স্টুডেন্ট ভালো করে অ্যাকোয়ার করলো, তারপরে কি যেটা আমাদের ইংরেজি ফাউন্ডেশনটা দাঁড়িয়ে আছে, আমি যদি একটা কথা বলি আমি যদি, তা সেখানে কিন্তু আমাকে ইংরেজি টেন্স মেনটেন করতে হবে, এবং এই টেন্সটা ধারণাটা কিন্তু আমাদের স্বচ্ছ ক্লিয়ার নেই বলেই আমরা যখন যে ধরুন রাজ্য সরকারের যে আগে পিএসসি পরীক্ষা হতো, পিএসসি প্রায় বন্ধ, সেই পিএসসি পরীক্ষাতে এসে বিভিন্ন রকম পরীক্ষা মিসলেনিয়াস বলে সেখানে বিসিএস এর ট্রান্সলেশন প্যাসেজ পড়ছে,
সেই ট্রান্সলেশন প্যাসেজ কোন ট্রান্সলেট হয়েছে না বঙ্কিমচন্দ্র বা শরৎচন্দ্রের উপন্যাসের কোন প্যাসেজ সেখান থেকে তুলে দিয়েছে। ছেলেরা বাংলাই বুঝতে পারছে না তো ইংরেজি পড়বে কোথা থেকে? তাহলে সেখানে টেন্সের সম্বন্ধে যদি একদম ইন ডিটেইল ধারণা না থাকে তাহলে আপনি ট্রান্সলেশন করতে পারবেন না, আপনি একটা কথাও বিনিময় করতে পারবেন না, আপনি রাইটিংও পারবেন না। তাহলে যখনই আপনি বিসিএস করছেন বা অন্য কোনো পরীক্ষা করছেন কমপ্লিট, সেখানে প্রিলিমিনারি পর মেন্স হচ্ছে এবং সেই মেন্স মানে হচ্ছে ডেসক্রিপটিভ, আর ডেসক্রিপটিভ মানে আপনাকে একটা অজানা টপিকের উপর লিখতে বলতে পারে। সেখানে যদি আমরা ট্রান্সলেশন করতে না পারি তাহলে আমি সেটা লিখতে পারবো না। তার টেন্সটা আমাকে দরকার। এবারে টেন্সটাকেও খুব অ্যাফেকশনেট ওয়েতে করা যায়, আমি এত এলাবোরেট যাচ্ছি না। আমরা যখন টেন্সটা করাই সেটা টেন্স কাম অক্সিলারি। অক্সিলারিকে বলা হয় সেন্টেন্সের নিউক্লিয়াস। যেমন একটা মানুষের ধরুন ব্রেনটা হচ্ছে নিউক্লিয়াস, ব্রেন ছাড়া কিছু না। আমার একটা হাত যদি না থাকে আমি চলে যাবো এবং আমি দিব্যি কাজ করতে পারবো, কিন্তু ব্রেনটাই যদি না থাকে তাহলে কি হবে? তাহলে একটা সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভাবটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস অফ দ্য সেন্টেন্স। তা সেইটাকে ধরে যদি আমরা করি, কারণ কি টেন্সের একটা সীমাবদ্ধতা আছে, একটা নির্দিষ্ট জায়গায় টেন্সটা শেষ আর নাম হয় না। কিন্তু আমি তারপরেও আপনাকে কিছু অক্সিলারি বলবো, ধরুন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো কোনো টেন্সের নাম হয় না। তাহলে ওগুলো তো আমাকে বাক্যে ব্যবহার করতে হয়। তাহলে আমি যদি অক্সিলারিটাকে ধরে পড়ি, সেখানে টেন্সটাও পেলাম, আবার এই সমস্ত মডাল অক্সিলারি গুলো সম্বন্ধে আমি কনসেপ্ট করলাম। তা টেন্সটাকে ভালো করে করলাম। তৃতীয়ত কি, যে ভয়েস চেঞ্জ, এটা কিন্তু টেন্সের সঙ্গে ইন্টার রিলেটেড। আমি যদি টেন্স ভালো করে না শিখি ভয়েস চেঞ্জ পারবো না, আমি যদি টেন্স ভালো করে না শিখি ন্যারেশন চেঞ্জ পারবো না, যেটাকে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট স্পিচ বলছে। তাহলে ভয়েস চেঞ্জ, ইনডাইরেক্ট আর ডাইরেক্ট স্পিচ, সেইটা সর্বোপরি যেটা দরকার, যে আমাকে একটা লেন্থি সেন্টেন্স আপনি বলে দিলেন, সেই সেন্টেন্সটাকে আমি জয়েন করবো, একটা সেন্টেন্সই রূপ দেবো বা সিম্পল করব বা কমপ্লেক্স করব, তার জন্য আমাকে ক্লোজ শিখতে হবে এবং ক্লোজের সম্পর্কে একটা ডিটেইল কনসেপ্ট কিন্তু চাই। তারপরে ক্লোজ শেখার পরে আমাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে হবে, যে একটা বাক্য থেকে আরেকটা বাক্যে আমি কিভাবে রূপান্তর করব। আপনি একটা পজিটিভ সেন্টেন্স বললেন, আমাকে নেগেটিভে কনভার্ট করতে হবে। আপনি একটা নেগেটিভ বললেন, আমাকে ইন্টারোগেটিভে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমাকে ট্রান্সফরমেশন শিখতে হবে। তারপরে কি শিখতে হবে? একাডেমিকে ডিগ্রি চেঞ্জ শিখতে হবে, ডিগ্রি চেঞ্জ একবার স্প্লিটিং শিখতে হবে। এইগুলো হচ্ছে একাডেমিক এবং ট্র্যাডিশনাল গ্রামার। এই অ্যাপার্ট ফ্রম ট্র্যাডিশনাল গ্রামার, এবার আপনি যখন যাচ্ছেন এসএলএসটি বা কম্পিটিটিভে, তখন কম্পিটিটিভে একটা নির্দিষ্ট অ্যারিনা আছে, আঙিনা আছে, ইয়ার্ড আছে। সেখানে ঢুকে আপনাকে কি করতে হবে না, সেখানে ঢুকে প্রথম আপনাকে টেন্স, এই সমস্ত জিনিসগুলো তো আপনি পড়ে এলেন। এখানে রয়েছে সিনোনিম, এখানে রয়েছে অ্যান্টোনিম, এখানে রয়েছে হোমোনিমস, এখানে রয়েছে ফ্রেজাল ভার্বস, এখানে রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ধরুন কোন একটা ব্ল্যাঙ্ক দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে বলেছে। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে যদি মুখস্থ না করেন, সেখানে একটা ইতিহাসের ছেলে এবং আমি একটা ইংরেজির ছেলে মুখস্থ না করলে দুজনেই একই থাকি। কারণ সে মুখস্থ করেছে, সে কিন্তু পট করে কিন্তু সেখানে সেটা বসিয়ে দিতে পারে, আমি কিন্তু পারলাম না, কারণ আমার মুখস্থ নেই সেই জিনিসটা। কারণ ওখানে আমার কনসেপ্ট কাজ করবে না কিন্তু, যে এইটা হওয়া উচিত, উচিত নয়, এইটার পরে এই প্রিপোজিশনটাই বসাতে হবে, ঠিক আছে? এবং সেখানে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হবে। ভেজাল ভাব আমাকে মানে আসমুদ্র হিমাচল মানে প্রচুর মুখস্থ করতে হবে এবং সেটা একদিনে হয় না, আপনাকে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, আপনাকে কিন্তু সেগুলোকে মুখস্থ রাখতে হবে এবং সেগুলো আপনাকে নিজস্ব ট্রায়াল দিতে হবে এবং মুখস্থ করে দেখবেন যে জিনিসটা মুখস্থ করি তার ইমপ্লিমেন্টেশন যদি না থাকে, প্রয়োগ যদি না থাকে, আমি কিন্তু মনে রাখতে পারবো না। তার জন্য তাহলে আমাকে কোনো একটা সেন্টারে মানে ভর্তি হতে হবে, সেখানে একটা আপডেট বিভিন্ন পরীক্ষা দিচ্ছি বা বিভিন্ন প্র্যাকটিস সেট আমি প্র্যাকটিস সেটটা বাড়িতে করার পর দেখবে কি সঠিক না ঠিক, তাহলে তার জন্য গাইড দরকার। তাহলে সে কোনো গাইডেন্সের আন্ডারে থাকা, ঠিক আছে? সেখানে সপ্তাহান্তে দেখা যাচ্ছে 100 বা 50টা সেখানে ফ্রেজাল ভার্ব করানো হচ্ছে, কি সিনোনিম করানো হচ্ছে, কি অ্যান্টোনিম করানো হচ্ছে। রয়েছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটাকে আমরা বলছি এক কথায় প্রকাশ, সেগুলো আমাকে প্রচুর মুখস্থ করতে হবে। এবং সর্বোপরি আপনাকে যেটা দরকার, যেটা যে কোনো পরীক্ষা আমাদের সঙ্গ ছাড়ে না, সেটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে এরর কারেকশন। এরর কারেকশন মানে একটা সাবজেক্ট বসলো, সেই সাবজেক্টের সাথে এগ্রি করে ভাবটা কি হবে, যেটাকে সিনট্যাক্স মানে হচ্ছে আমরা ছেলেদেরকে বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ঠিক আছে? এই টপিকটারই আলাদা একটা নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেক্ষেত্রে এই এরর গুলো আমাদের কম্পিটিটিভে যে কোনো বিসিএস বা যে কোনো পরীক্ষাতে যেটা পিকিউআরএস মডেল করে দিচ্ছে। ধরুন একটা সেন্টেন্স দিয়ে দিল, সেখানে একটা পার্টকে পি দিল, একটা পার্টকে কিউ দিল, একটা পার্টকে আর দিল, একটা পার্টকে এস দিল, দিয়ে বলা হচ্ছে স্পট দ্য পার্ট অফ এরর। কোন পার্টটার মধ্যে এররটা আছে এমনি ডিটেক্ট করুন এবং সেটাকে রিরাইট করুন,
ঠিক আছে, তাহলে সিনট্যাক্স শিখতে হবে। কিন্তু আপনি সিনট্যাক্স শিখবেন কি করে? যদি আপনি ট্র্যাডিশনাল গ্রামার না করে আসেন তাহলে সিনট্যাক্সে যেতে পারবেন না। তাহলে আপনাকে কম্পিটিটিভে যেতে গেলে কম্পিটিটিভ ইংলিশটাকে একদম পুরো প্যাকেজের মধ্যে বা আমার একদম ফিঙ্গার টিপস এর মধ্যে আনতে গেলে আগে আপনাকে ট্র্যাডিশনাল ভালো করে পড়তে হবে। একাডেমিক গ্রামারটাকে একদম ভালো করে ক্যাপচার করে নিয়ে মাটিটাকে শক্ত করে নিয়ে আপনাকে কম্পিটিশনে ঢুকতে হবে। কারণ কম্পিটিশনে কিছু জিনিস রয়েছে একদম মুখস্থ, সেখানে একটা ইতিহাসের ছেলে দেখা যাচ্ছে মুখস্থ বিদ্যার জন্য আমার থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু সে এত সিনোনিমস এত ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তার স্টক, সেখানে আমার কিন্তু ইংলিশ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়েও আমি কিন্তু কিছু করতে পারবো না, আমি যদি মুখস্থ না করি সেই মুখস্থ না। ঠিক আছে, ফ্রেজাল ভার্ব আমাকে মুখস্থ করতেই হবে, হবে না বললে হবে না, মুখস্থ করতেই হবে। এবং সেখানে এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ করে আমি যদি একটা কোনো একটা গাইডেন্সের আন্ডারে থাকি, সেখানে যদি রীতিমতো একটা মক টেস্ট দিই বা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ওই জায়গাটা আমার খুবই শক্ত হয়ে যাবে। এবং হচ্ছে যে কোনো পরীক্ষা, আজকে ধরুন আপনার খুব একটা ভালো কথা বলিনি যে আমাদের যে নেক্সট এসএলএসটি বা যে এসএসসি পরীক্ষাটা হতে যাচ্ছে, সেখানে দেখবেন একটা গেজেটে প্রকাশ করেছে, দেখলাম সেটা ইমপ্লিমেন্টেশন হবে কিনা, যে আপার প্রাইমারিটাকে 150 নম্বর টেট বলছে, কিন্তু এরপরে 9, 10, 11, 12 ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন সেটাকে টেট বলছে না, সেখানে কিন্তু বলছে পিটি মানে প্রিলিমিনারি টেস্ট, আমাকে 150 নম্বর দিতে হচ্ছে। 150 নম্বর দেওয়ার পরে মেইন জায়গায় আমি পৌঁছেছি রিটেন এক্সাম, সেখানে 50 নম্বর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেটা ডেসক্রিপটিভ এবং 50 নম্বর ইংরেজি, ঠিক আছে, সেইটা কভার করতে হবে। তারপরে আমরা ইন্ডিভিজুয়াল যে সাবজেক্টটা সেই সাবজেক্টের উপরে পরীক্ষা দেবে। এবং খুব ভালো প্রসেস কিন্তু এই ধরুন এমসিকিউ বেসিসে আমরা অনেক সময় অনেক মানে সমালোচকরা বিভিন্ন সমালোচনা করে যে একটা এমসিকিউ ভিত্তিতে একটা টিচারের এলিজিবিলিটি টেস্ট করা হয়, সেটা আমি তো আন্দাজেও টিক মেরে আমি তো চাকরি পরীক্ষা দিই, কিন্তু যখনই ডেসক্রিপটিভ সেখানে গেসিং এর ব্যাপারটা থাকছে না, সেখানে নিজস্ব ডেপথ না থাকলে। এবং দেখুন আমরা এটাই বলি আজকে কম্পিটিটিভ যারা ছেলেরা রয়েছে যে আজকে এসএসসি ওভারকাম করতে গেলে আজকে কিন্তু কম্পিটিটিভ ভালো করে করতে হবে। কারণ যে ছেলেটা টেন্স ভালো জানে না বা যে ছেলেটা ধরুন ভালো করে ট্রান্সলেশন করতে পারে না, সেই ছেলেটা আগামী দিনে ওই যে ডেসক্রিপটিভ 50 নম্বর এসএসসি দিয়েছে, সে কি করে ওই একটা ট্রান্সলেশন দিল, কি করে সে নামাবে সেটা বলুন। এবং একটা রাইটিং দিল, সেই রাইটিংটা তো আমি একাডেমিক রাইটিং নয় যে আমি নোটিস 5টা করে গেলাম কমন পেলাম। কম্পিটিটিভ গ্রাউন্ডে কমন বলে কিছু হয় না, সেখানে নিজস্বতা থাকতে হবে, ক্রিয়েটিভিটি থাকতে হবে, তবেই আমি কিন্তু সেই 50 নম্বর বাংলায়। এবং একটা ইংরেজি ছেলেদের কিন্তু সুবিধা, যেটাই ধরুন বাংলা থাকবে ইংরেজিতে তার হচ্ছে উল্টো, ধরুন ওখানে থাকলো ট্রান্সলেশন আর ওখানে যেটা ট্রান্সলেশনটা করে বঙ্গনুবাদ, সেক্ষেত্রে অ্যাডভান্টেজটা ইংরেজি ছেলেরাই পাবে বেশি, ইংরেজি ছেলেটাই পাবে, তাই না বলুন? একটা বাংলা বা ইতিহাসের ছেলে থেকে ইংরেজি ছেলেটা বেশি পাবে না। সে ট্রান্সলেশনটা যেমন হচ্ছে যে মানে এক্সপার্টলি করতে পারবে, ঠিক তেমনি একটা ট্রান্সলেশন প্যাসেজ করে দেওয়া আছে সেটাকে বঙ্গানুবাদ করতে হবে, ঠিক আছে পারবে। যে ছেলেটা ইংরেজি রিপোর্ট লিখতে পারছে সে বাংলার প্রতিবেদন লিখতে পারবে না, সেটা কিন্তু বাংলায় করে দেবে, তাহলে তার একটা বিশাল অ্যাডভান্টেজ কিন্তু আগামী দিনে এসএসসি পরীক্ষাতে, ঠিক আছে। এবং সেই জন্য এই কম্পিটিটিভ গ্রামারটাকে ভালো করে রপ্ত করতে হবে, ঠিক আছে, এর মাটিটাকে শক্ত করতে হবে, সলিড করতে হবে। এই গ্রামারটা যে প্রয়োগ যেটা আপনি বললেন যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ধরুন যে গাইড অনেক ক্ষেত্রে এরকম থাকে, গাইড নেওয়ার হয়তো সামর্থ্য নেই বা সেক্ষেত্রে তো পাড়ার কোনো দাদা দিদি বা হয়তো কোনো মাস্টার মশাই যদি পরিচিত থাকে, এছাড়া বাড়িতে যদি সে প্র্যাকটিস করতে চায় এরকম কোনো টিপস বা টিপস আছে? এখন বাজারে অনেক অথেন্টিক বই উঠেছে যে যেখানে চ্যাপ্টার ওয়াইজ ভালো করে স্ক্যানিং করে দেওয়া আছে, বোঝানো আছে, এক্সাম্পল দেওয়া আছে। এবং আমি যদি ভরাসিয়াস রিডার হই মানে প্রচুর পড়ি, তাহলে আমি কিন্তু একটা নলেজ অ্যাকোয়ার করতে পারবোই। আর সেই নলেজ অ্যাকোয়ার করার পরে সেই বইটাতেই রয়েছে বিভিন্ন লেসন প্ল্যানিং রয়েছে, ঠিক আছে, প্র্যাকটিস রয়েছে, সেগুলোকে যদি ধরে ধরে করি, তার আবার আনসার শিটও দেখা যাচ্ছে একদম শেষে বইয়ের শেষে দাঁড়িয়েছে, তখন সেখানে যদি আমি মিলিয়ে নিই, এইভাবেও যদি আমি প্র্যাকটিস করি, তাহলেও কিন্তু আমি অনেকটা কিন্তু উঠে যেতে পারবো। বিভিন্ন প্র্যাকটিসের আবার বিভিন্ন গ্রুপে তো পাওয়া যায়, একদম অনলাইনে। এবং সবচেয়ে ব্যাপারটা দেখুন, আমি যদি একটা কোনো কনসেপ্ট যদি মনের মধ্যে আমার একটা ডিলেমা থাকে যে এটা কি হবে, এই বিষয়টা, সেটা আমি যখন নেটে আমি যদি লিখে দিই প্রশ্নটা, সেখান থেকেও তো আমি একটা আনসার পেয়ে যাচ্ছি। বা ধরুন বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক হয়েছে, আমি ফেসবুকে যদি একটা আমার প্রবলেম যে সেখানে যদি আমি এক্সপোজ করি, সেখানেও দেখি অনেক জনা কিন্তু আনসার দিয়ে দিচ্ছে যেটা কোনটা হবে, সেখান থেকেও আমি কিন্তু আনসারটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ যে আমাকে গাইডেন্সে থাকতেই হবে, পেতে হবে। আমার যদি সামর্থ্য, আমার যদি ক্যাপাবিলিটি না থাকে, তাহলে আমি ওইভাবেও প্র্যাকটিস করতে পারি, একদম সদিচ্ছা। আমার মনের মধ্যে একটা টার্গেট, একটা অভিসন্ধি থাকতে হবে, ঠিক আছে, অভিসন্ধি থাকলে আমি অবশ্যই ওই সমস্ত ব্যারিয়ার্স গুলোকে ওভারকাম করতে পারবো, ওগুলো কোনো বাধাই নয়। তাহলে এখানে একটা কথা বলে রাখি, স্যার যে সিলেবাসটার কথা বললেন, এই সিলেবাস সম্পর্কে টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট
SLST 9-10 প্রিলিমিনারি টেস্ট এবং 11-12 এর প্রিলিমিনারি টেস্ট, এই চারটে সিলেবাস অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা যদি সেটা না দেখে থাকো, উপরের আই বাটনে আমি সিরিয়াল অনুযায়ী দিয়ে দেবো, তোমরা সেটা দেখে নিও। এবং আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিও, যাতে এরকম কোনো ভিডিও নেক্সট টাইম আপলোড করার সাথে সাথে সেই নোটিফিকেশনটা সবার তোমার কাছে পৌঁছে যায়, সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাই চলো আজকে আর বিশেষ কিছু স্যার যেগুলো বললেন আমি নিজেও সম্পৃক্ত হলাম, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। আর স্যার আপনিও তো নিজেও ধরুন, আপনার একটু ব্যক্তিগত প্রশ্ন, যেমন ধরুন আপনি নিজেও ধরুন এই কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে আজকে আমিও যেমন এক জায়গায় চাকরি পেয়েছি, আপনিও পেয়েছেন। তা আপনি যদি আপনার যে ইন্টারভিউ বোর্ড, সেই ইন্টারভিউ বোর্ডে আপনি কিভাবে ফেস করেছিলেন, বা সেখানে কি কি প্রশ্নের ইয়েতে আপনি কিভাবে তার প্রিপারেশনটাকে কিভাবে নিয়েছিলেন, এটা একটু বলুন। মানে এটা দেখুন, আপনারা বুঝতে পেরেছি যে আমার একটা ইন্টারভিউ, আমি যখন একটা চাকরি পেয়েছি তখন আমার একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কিন্তু রয়েছে, যেটাকে আমি ডিনাই করতে পারবো না বা ডিক্লেয়ার করতে পারবো না। তো ঘটনা হচ্ছে যেটা, যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা দেখুন, আমার এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। হয়তো দেখা যাচ্ছে আমি আমার একটা ইন্টারভিউ বোর্ডে ফেস করলাম, ঠিক আছে, ইন্টারভিউ বোর্ডে এটা একটা ব্যাপার যে ওদের কাছে রিটেন এক্সামের নাম্বারটা কিন্তু আমার কাছে থাকছে। যখন দেখছে একটা ক্যান্ডিডেট রিটেনটা অনেকটা এগিয়ে গেছে, তাকে আমি কোনোভাবেই বাদ দিতে পারবো না, তখন কিন্তু তাকে বেশি নাড়াচাড়া করে না, তাকে তার পার্সোনাল অ্যাফেয়ার্সের প্রশ্ন, পার্সোনাল কোনো লাইফের প্রশ্ন করে তাকে ছেড়ে দেওয়া হয়। আবার দেখা যাচ্ছে এমন একটা বোর্ডে ফেস করলাম যে সেখানে দেখা যাচ্ছে আমাকে প্রশ্ন বান, একদম প্রচুর প্রশ্ন, চারিদিক থেকে প্রচুর প্রশ্ন করছে, অজস্র প্রশ্ন, যার জন্য মেন্টালি প্রস্তুত ছিলাম না যে এত প্রশ্ন করতে পারে। আমার ব্যক্তিগত ধারণা, আমি যে ইন্টারভিউ বোর্ডটাতে ফেস করেছিলাম সেখানেও আমাকে কিন্তু পার্সোনাল কি করছেন, কোথা থেকে আসছেন, আপনার এডুকেশন কতদূর কমপ্লিট হয়েছে, আর কোনো এডুকেশন করতে চাইছেন কিনা, বাড়িতে কে আছে, বাবা কি করে, ইত্যাদি কিছু পার্সোনাল রিলেটেড কোশ্চেন আমাকে কিন্তু করেছিল। হ্যাঁ, সাবজেক্টের সম্পর্কে অবশ্যই করেছিল। সেখানে ইউলিসিস বলে একটা কবিতা ছিল, সেখানে ইউলিসিস কবিতাতে আমাকে দুটো একটা প্রশ্ন করলো, ঠিক আছে। এবং আরেকটা কি না, আমি দেখেছিলাম ওই বোর্ডটার মধ্যে যিনি ছিলেন গ্রামারে একজন বেশ ভালো এক্সপার্ট বা জেনারেল বসেছিলেন, তিনি আমাকে বললেন যে আচ্ছা আপনাকে একটা ন্যারেশন চেঞ্জ দিচ্ছি, ঠিক আছে, আপনি এই ন্যারেশন চেঞ্জটা আপনি বলে দিন তো। হ্যাঁ, প্রয়োজনে আপনি এতক্ষণ খাতা পেন নামানো রয়েছে, আপনি প্রশ্নটা লিখতেও পারেন, ঠিক আছে। এবার আমি তো অ্যাকচুয়ালি ব্যাপার, আপনাদের যেহেতু আমি একাডেমিক পড়াই, সেক্ষেত্রে আমাকে কিন্তু ওই প্রশ্নটা লিখে, এটা একটা বিশাল অ্যাডভান্টেজ, আমি যদি লিখে বলি তার মানে কি আমি একটা ভয় খাচ্ছি, নার্ভাসনেস কাজ করছে, কনফিউশন কাজ করছে, আমি কিন্তু সেটা প্রশ্নটা কম, হ্যাঁ কম, আমি কিন্তু সেটা মুখ থেকে শুনে উত্তর দিতে পারছি না, ঠিক আছে। আমি বললাম না স্যার আপনি বলুন প্রশ্নটা, আমি চেষ্টা করছি। সেখানে কোনো রকম কিন্তু অ্যারোগেন্স থাকলে চলবে না, আমি বিশাল জানি, আমি বিশাল বলে দেবো, ঠিক আছে, অত্যন্ত কোনো নয়, আমি অত্যন্ত মডেস্টলি স্যার আপনি বলুন প্রশ্নটা, আমি সেটাকে ইনভাইট করছি এবং সেটাকে আমার খাতা বা পেন সাহায্য না নিয়ে পড়ার চেষ্টা করছি, এবং সেটা বললাম, ওর অত্যন্ত প্লিজড হলো এবং আমাকে বললো যে যান আপনি আসুন। তাহলে আমাকে সাবজেক্টের ইউলিসিস থেকে একটা বা দুটো প্রশ্ন করেছিল, কি প্রশ্নটা করেছিল আজকে আমার এত বছর হলো মনে নেই, কিন্তু গ্রামার সম্পর্কে আমি যে কোনো ছেলেদেরকে বলি, গ্রামার সম্পর্কে কিন্তু খুব ভালো লেগেছিল। একটা ন্যারেশন চেঞ্জ ছিল, লেট দিয়ে ন্যারেশন চেঞ্জটা, এবং বললো যে এটা আপনি একটু যদি বলে দিতে পারেন, প্রয়োজনে আপনি পেন খাতার সাহায্য নিতে পারেন, কিন্তু আপনাদের মানে কি বলবো যে আপনাদের বলুন, আশীর্বাদই বলুন, যাই বলুন, আমাকে সেই সাহায্যটা নিতে হয়নি, আমি কিন্তু উত্তর দিতে পেরেছিলাম। এবং আমি কেন, যে কেউ উত্তর দিতে পারবে যদি নার্ভাসনেসটা তার না কাজ করে, ঠিক আছে। এইভাবেই বেশ চমৎকার একটা ইন্টারভিউ হয়েছিল এবং আশাবাদী ছিলাম যে হয়তোবা পরীক্ষায় পেতেও পারি, সাফল্য লাভ করতে পারি, এবং সেটা পেয়েছি। খুব ভালো। স্যার এখানে একটা জিনিস আমি একটু মিস করে গেলাম, যদি একটু বলেন, এই ধরুন টেট বা এসএসসি ছাড়াও তো বিভিন্ন রাজ্য সরকারি পরীক্ষা আছে, যেগুলোর মধ্যে মানে একাডেমিক ছাড়া প্রশাসনিক পদে, সেখানেও কিন্তু ইংরেজি একটা বড় ফ্যাক্টর, বিশাল ফ্যাক্টর। এখানে আপনার দেখা যাচ্ছে যদি 100টা কোশ্চেন হয় তার মধ্যে 50% বা তার বেশি দেখা যায় ইংলিশে আছে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ম্যাথ, জিকে, ঠিক আছে, কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদি প্রশ্নগুলো আমাকে রাখতে হবে। শুধুমাত্র ইংরেজি পড়ে আমি বই তুলি কোনোটাই বাড়াতে পারবো না, সেটা কখনোই বলবো না, কারণ ম্যাথে বা সায়েন্সের ক্ষেত্রে সমান দক্ষতা থাকার প্রয়োজন কম্পিটিটিভ ফেস করতে গেলে। কম্পিটিটিভ যদি আমি একদম যে কোনো পরীক্ষা কম্পিটিটিভকে আমি ওভারকাম করতে গেলে আপনাকে একটা টোটাল নলেজ দরকার, একটা কমপ্লিট ম্যান হতে হবে। একটা কমপ্লিট ম্যান বলতে কি, যে আমার মধ্যে কমপ্লিট ম্যান বলতে যে কোনো একটা কারেন্ট ইস্যু আমাকে দিয়ে দেওয়া হলো যে সে সম্পর্কে আপনি বলুন, তাহলে আমি যদি সমস্ত দিক থেকে প্রিপেয়ার থাকি তাহলে সেটা সম্পর্কে দু চার কথা বলেও আসতে পারবো। কিন্তু আমি যদি বুকিশ নলেজের উপর ভিত্তি করে চলি তাহলে কিন্তু আমি কিন্তু একটা কমপ্লিট ম্যান নয়, কারণ একটা বুকিশ নলেজ ক্যান নট মেক এ ম্যান পারফেক্ট। না,
বুকিশ নলেজ ক্যানট মেক এ ম্যান পারফেক্ট। তাহলে একটা মানুষকে পারফেকশনের জায়গায় যেতে গেলে তার নিজস্বতা কিছু থাকা দরকার, ঠিক আছে, যেটা কিন্তু মানে কম্পিটিটিভে একটা টোটাল সেট। আমাকে ইংলিশেরও যেমন নলেজ দরকার, আমাকে জিকেটাও সমানই করতে হবে। জিকে কি করে আমি কি করব, বাজার চলতি বিভিন্ন বই রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা সংবাদপত্রে যে বিভিন্ন মাধ্যমগুলো রয়েছে, খবরের কাগজ, টিভি, ঠিক আছে, বা বিভিন্ন যে পত্রিকাগুলো রয়েছে, বা চাকরি ওরিয়েন্টেড জন্য বিভিন্ন যে মাসিক ম্যাগাজিন গুলো বেরোয়, সেই সমস্ত রেপুটেড এবং অথেন্টিক ম্যাগাজিন গুলো নিতে হবে, যেখানে কোনো ইনফরমেশন ভুল থাকবে না। সেইগুলো যদি নেওয়া যায় তাহলে কিন্তু আমার অলরেডি আপডেটেড হয়ে যাব কারেন্ট অ্যাফেয়ার্স এর সম্বন্ধে। আর ট্র্যাডিশনাল কিছু জিকে পড়ে, ধরুন ট্র্যাডিশনাল দিকে ইতিহাস, ভূগোল বা সায়েন্স, সেগুলোর জন্য আপনাকে ট্র্যাডিশনাল কোনো ভালো অথর, ধরুন ইতিহাসের আমি একটা বই পড়বো, সেখানে আমি পুরনো একটা ভালো জীবন মুখোপাধ্যায়, ঠিক আছে, বা চ্যাটার্জি কোনো ভালো বইকে হাতে নিলাম, যেখানে ইনফরমেশন ঠাসা থাকবে এবং সেখান থেকে ডিটেলসে পড়তে হবে, একদম নির্ভুল থাকবে এবং ডিটেলসে সেই চ্যাপ্টারগুলো পড়তে হবে। তাহলে ট্র্যাডিশনাল যে জিকে গুলো ব্যাপারগুলো সেগুলো কিন্তু ওভারকাম হয়ে যাবে। এবং তার সাথে সাথে বলবো ইংরেজিটা, অনেক ছেলের ক্ষেত্রে দেখা যায় আর্টস বা অন্যান্য গ্রুপের ছেলেদের ক্ষেত্রে তারা অঙ্কটাও করে দেয়, ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি কি অঙ্কের এমন কিছু শর্টকাট প্রসেস আছে, কম্পিটিটিভ ওভারকাম করতে গেলে আপনি 6 মাসের মধ্যেই কিন্তু সেটাকে কিন্তু ইংলিশটা কিন্তু রাতারাতি হয় না, ঠিক আছে, কারণ তার একটা ব্যাকগ্রাউন্ড যেহেতু আমার নয়, সেই জন্য ওটাকে কিন্তু নিয়মিত একটা কিন্তু চর্চার মধ্যে রাখতে হবে, ঠিক আছে, এবং প্রয়োজন হলে যদি আমার সামর্থ্য কুলোয় তাহলে কোন একটা ইংলিশ টিচারের কাছে সান্নিধ্যে থাকা, ঠিক আছে, তার আন্ডারে বা তার কাস্টডিতে থাকা, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। এভাবে টোটাল আমাকে কিন্তু এরিয়াটাকে ডেভেলপ করতে হবে, তাহলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে আমি কিন্তু হাসিল করতে পারবো। ইংরেজিতে অনেক বিষয়ে আলোচনা হলো, এবার ছাত্রদের সুবিধা ধরুন প্রোজ নোবেল এগুলো তো সিলেবাস ভিত্তিক বই পাওয়া যায়, গ্রামারের পার্টিকুলার কোন কোন বইগুলো পড়লে যেটা আমরা শুনে বড় হয়েছি, আমরা আজকে যে পজিশনেই যাই না কেন, আজও কোনো প্রবলেম হলে যেটাকে ফেস করি এবং যেটা আমরা যে যাই বলি মুখে বড় বড় কথা, সবাই কিন্তু এই সমস্ত বইগুলোকে ফলো করি, যারা হচ্ছে যে মানে ধরুন বাংলা মিডিয়াম থেকে আসা বা ইংলিশ মিডিয়াম থেকে আসা, যায় মানে জেনারেল মানে স্টুডেন্টদের ক্ষেত্রে একদম অথেন্টিক বই হচ্ছে পিকিরে সরকার। পিকিরে সরকার হচ্ছে খুব ভালো বই এবং যেখানে এলাবোরেট একটা ডিসকাশন দেওয়া আছে এবং মানে প্রফিউজ এক্সাম্পল দেওয়া আছে, এবং এই বইটা সবাই, আমার টিচার সেও ওকে ফলো করেছে, আমিও ওকে ফলো করছি, ঠিক আছে, অর্থাৎ খুব ভালো একটা অথেন্টিক বই, ঠিক আছে, এবং বাজারে অ্যাভেলেবেল, দামটাও হচ্ছে একটা মানুষের একটা অ্যাভেলেবিলিটির মধ্যে রয়েছে সেইটা। এছাড়া কিন্তু আরো অজস্র বই রয়েছে, রেন মার্টিনের বই রয়েছে, ঠিক আছে, আরো ভালো ভালো পিসি দাসটা অনেক ইনফরমেশন ভুল থাকে, যেটা পিসি দাসের সঙ্গে যদি আমি পিকিরা সরকারকে আপনি কম্পেয়ার করতে যান অনেক সময় ডাউট ক্রিয়েট হয়। সেই জন্য আমার মনে হয় যেটা বই নেবো অথেন্টিক বই একটাই থাক, ঠিক আছে। আর কম্পিটিটিভের পার্সপেক্টিভে যদি আমি যাই তাহলে আরিহান্ত বা কিরণ ইত্যাদি বিভিন্ন বইগুলো রয়েছে। আরিহান্তের বই কিন্তু খুবই ভালো, ঠিক আছে, কম্পিটিটিভ লেভেলে কিন্তু আরিহান্তের বই খুবই ভালো, ঠিক আছে, কিন্তু পিকিরা সরকারকে আমাকে রাখতেই হবে সাইড বাই সাইড, ঠিক আছে, ওকে রাখতেই হবে, ঠিক আছে, ওকে রাখলে কিন্তু আমরা ওভারকাম করে যেতে পারবো এই বইগুলোকে ফলো করলে। ধন্যবাদ স্যার। যদি স্টুডেন্টদের মানে আপনার প্রয়োজন হয় কিছু, যদি আপনি কন্টাক্ট নাম্বার আমি অবশ্যই এই বিষয়ে কোনো আমার দ্বিধা কিছু নেই, আমি অবশ্যই মেল আইডি এবং কন্টাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে ইন্ডিভিজুয়াল কোনো সাজেশনের প্রয়োজন আছে বা কোনো গাইডেন্সের প্রয়োজন আছে, সে কিন্তু অনায়াসে আমার সাথে যোগাযোগ করতেই পারে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে যারা এই চ্যানেল দেখছো, ঠিক আছে, বা দেখছেন, ঠিক আছে, এবং তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের সাক্ষাৎকার যখন আপলোড করবো তখন স্যারের ফোন নাম্বার এবং স্যারের ইমেল আইডি আমি দিয়ে দেবো। তোমরা সেটাকে নিজেদের সুবিধা অনুযায়ী বা নিজেদের সমস্যায় স্যারকে অবশ্যই পাশে পাবে। তোমরা সবাই দেখতে থাকো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করো, যাতে তাদের উপকার হয়। তোমাদের সবার মঙ্গল হোক। শুভ আয়ু ভবতু। নমস্কার।